ইলন মাস্ক কিছুটা সরে আসার মতো অবস্থা অর্থনৈতিক যেই ইয়াটা তিনি দিতেন, অর্থনৈতিক যে কন্ট্রিবিউশনটা তিনি করতেন, তিনি এখন বলছেন তিনি সেই জায়গাটা অনেক বেশি কমিয়ে ফেলবেন। বিষয়টা কি আসলেই ব্যবসার দিকে মনোযোগ দেয়া কিংবা ব্যবসার উপরে খরচ করা, অথবা তার কাছে মনে হওয়া যে আমি যথেষ্ট করে ফেলেছি, আমার আর দরকার নেই? একজন ব্যক্তি কোন একটি নির্বাচন ক্যাম্পিং এ কোন একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে আসার জন্য এত পরিমাণ খরচ করেছে, এটা আমেরিকার ইতিহাসে এবং আমেরিকার গণতন্ত্রের জন্য একটা অনেক বড় একটা বেদনা, ধাক্কা এবং কষ্টের একটা বিষয়। গাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছে এবং আন্দোলন হয়েছে, ইলন মাস্কের বিরুদ্ধে একটা জন রোষ রয়েছে। এসব কিছুকে উনি প্রেশার হিসেবে দেখে উনি মনে করছেন যে উনি এখন উনার সরে যে আবার বিজনেসে মনোযোগ দেওয়া উচিত। এখন তার এই ডোনেশন কমিয়ে নিয়ে আসার বিষয়টা কি আসলেই রিপাবলিকানদের জন্য একটা হুমকির বিষয় কিনা? রিপাবলিকানদের সাথে তার এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে কিনা? দেশের জনমতে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তার ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কৌশলী বক্তব্য দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে এখন যেটা আছে ক্যাপিটালিজম, এটা আসলে রিয়েল ক্যাপিটালিজম না। এই ক্যাপিটালিজমের নিন্দা প্রেসিডেন্ট কেনেডি করেছিলেন। ইলন মাস্ক কিছুটা সরে আসার মতো অবস্থা অর্থনৈতিক যেই ইয়াটা তিনি দিতেন, অর্থনৈতিক যে কন্ট্রিবিউশনটা তিনি করতেন, তিনি এখন বলছেন তিনি সেই জায়গাটা অনেক বেশি কমিয়ে ফেলবেন। তিনি একটা ইন্টারভিউতে বলেছেন ব্যবসার উপর চাপ বাড়ছে, আমি মূলত ব্যবসায় মনোযোগ দিচ্ছি, আমি অনেক খরচ করে ফেলেছি, ভবিষ্যতে কিছুটা কম খরচ করব, যদি প্রয়োজন হয় তখন আবারও করব। আপনার কাছে কি মনে হয় বিষয়টা কি আসলেই ব্যবসার দিকে মনোযোগ দেয়া কিংবা ব্যবসার উপরে খরচ করা, অথবা তার কাছে মনে হওয়া যে আমি যথেষ্ট করে ফেলেছি, আমার আর দরকার নেই? আপনার কাছে কি মনে হয়, আসলেই কি তাই? সবকিছু মিলিয়ে আর কি, তিনি তো আসলে তিনিও ব্যবসায়ী মানুষ। সব ব্যবসায়ীরা তো একসাথে হয়ে এখন হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করছেন। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, ইলন মাস্ক একজন ব্যবসায়ী মানুষ। $420 বিলিয়ন মালিক তিনি, এখন পৃথিবীর শীর্ষ ধনী। গত ইলেকশনে তিনি প্রায় $250 মিলিয়ন মতো খরচ করেছেন, যেটা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন যে কোনো একজন ব্যক্তি কোন একটি নির্বাচন ক্যাম্পিং এ কোন একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে আসার জন্য এত পরিমাণ খরচ করেছে। এটা আমেরিকার ইতিহাসে এবং আমেরিকার গণতন্ত্রের জন্য একটা অনেক বড় একটা বেদনা, ধাক্কা এবং কষ্টের একটা বিষয়। যে আমরা সারা পৃথিবীকে শেখাই এবং আমরা সবসময় বলি আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে, অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এবং সারা পৃথিবীতে কোনো দেশে গণতন্ত্র না থাকলে আমরা সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য অর্থ সহ সবকিছু ধরনের লজিস্টিক সাপোর্ট আমরা দেই। এবং সেইখানে আমাদের এই দেশে যদি এমন হয় যে কোনো ধনী মানুষ তার অর্থ দিয়ে তিনি আমাদের পলিটিক্সকে বাই করছেন, যেটা বার্নি স্যান্ডার্স বারবার বলেছেন যে এই অলিগার্কস গুলো আমাদের গণতন্ত্রকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এবং মাঝে মাঝে বার্নি স্যান্ডার্স বলেন যে রিয়েল ডেমোক্রেসি বলতে আমাদের দেশে যেটা থাকা উচিত সেটা আসলে নেই। আমাদের দেশে যেটা এই মুহূর্তে আছে সেটাকে আমরা বলি পুঁজিবাদ। পুঁজিবাদ মানে হচ্ছে যাদের ক্যাপিটাল আছে, টাকা আছে, তারাই শুধুমাত্র রাষ্ট্র চালাবে এবং তাদের স্বার্থে নীতি নির্ধারণ এগুলো তৈরি হবে। এবং আপনি দেখেছেন যে সোশ্যাল সিকিউরিটি কাটা হয়েছে, মানুষের বেসিক অনেক সাপ্লাই এর উপর, এগুলোর উপর প্রভাব পড়েছে এবং মানুষের দৈনন্দিন গ্রসারির উপর প্রভাব পড়েছে। মানুষকেই যদি আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে না পারি, মেজরিটির অ্যামাউন্ট অফ পিপলকে, তাহলে এটা আসলে কি ধরনের গণতন্ত্র হলো? সে প্রশ্ন তো থেকেই যায়। এখন ইলন মাস্ক আসলে তিনি ব্যবসায়ী মানুষ। তিনি, আপনি দেখেছেন যে সে হোয়াইট হাউসে বরং তার একটা অফিস আছে, সেখানে তিনি কোনো কোনো গভর্নমেন্ট অফিসিয়াল না হওয়ার পরেও তিনি শুধুমাত্র ট্রাম্পের বন্ধু হওয়ার কারণে তিনি একটা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে তিনি সব জায়গায় গেছেন। বাজেট কাট করানোর জন্য, খরচ কমানোর জন্য যেসব ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগগুলো তিনি নিয়েছেন। কিছু সাকসেস তিনি দেখিয়েছেন, কিন্তু বিনিময়ে তার ক্ষতি হয়েছে তার ব্যবসার। আপনি দেখেছেন টেসলার অনেকগুলো মানে কমপ্লেক্সের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলন হয়েছে, ইলন মাস্কের বিরুদ্ধে একটা জন রোষ রয়েছে। এসব কিছুকে উনি প্রেশার হিসেবে দেখে উনি মনে করছেন যে উনি এখন উনার সরে যে আবার বিজনেসে মনোযোগ দেওয়া উচিত। কারণ হচ্ছে উনার তো অনেকগুলো বিজনেস একসাথে, স্পেস এক্স আছে, টেসলা আছে, উনার এক্স আছে বা টুইটার আছে, এরকম আরো অনেকগুলো উনার ব্যবসা রয়েছে এবং উনি ওইসব নিয়ে ব্যস্ত থাকতে চান। তবে হ্যাঁ, রাজনীতিতে উনি ইনভলভ হবেন না ভবিষ্যতে বা রাজনীতি থেকে চলে যাচ্ছেন সে কথা কিন্তু উনি বলেন। উনি বলছেন যে এখন আমি ভবিষ্যতে তো ডোনেশন দেব না, কিন্তু যদি এমন কোন পোটেনশিয়াল প্রেসিডেন্ট 2028 সালে ক্যান্ডিডেট যদি হয়, তাহলে সেক্ষেত্রে যদি ডোনেশনের প্রয়োজন হয় এবং তার যদি সেটা মানে তার তার মানে তার ফিলোসফিকে ধারণ করে, তাহলে অবশ্যই তিনি ডোনেট করবেন। এর মানে হচ্ছে উনি ভবিষ্যতে এদেশের
পলিটিক্সে বাই করার জন্য মনোনীত তার পছন্দের ব্যক্তিকে প্রেসিডেন্ট করার জন্য তিনি হয়তো আবার খরচ করবেন, আবার আসবেন। তবে তার কথাগুলো এই মুহূর্তে রেটরিকই বটে, এগুলোর কোনো অ্যাকশন বা এক্সিকিউশন আমরা এখনো পর্যন্ত দেখি না। তবে আমরা মনে করি যে আমেরিকার পলিটিক্সে এই ধরনের ধনী ব্যক্তিদের ইনভলভ না হওয়াটাই ভালো, কারণ তাতে আমাদের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। আমরা চাই ইলন মাস্কের মতো ব্রিলিয়ান্ট মানুষ, তিনি স্পেস এক্স নিয়ে থাকুক, টেসলা নিয়ে থাকুক, আরো গবেষণা নিয়ে থাকুক, আমেরিকার প্রযুক্তি এবং টেকনোলজিকে তিনি উত্তরোত্তর সামনের দিকে নিয়ে যায়, বিশ্বকে তার দ্বারা প্রভাবিত করুক, বিশ্বের অনেক মানুষকে সুবিধা দিক, এটাই আমরা চাই। কিন্তু যখন তিনি রাজনীতিতে ইনভলভ হন, তখন কিন্তু এটা আমাদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করে, আমাদের গণতন্ত্র ব্যবস্থার উপর প্রশ্ন তৈরি করে। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, ইলন মাস্ক আসলে তার অর্থের বিনিময়ে তিনি যে জায়গাটা করে নিয়েছিলেন, আমরা মাঝখানে বলতাম যে আসলে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প না, তিনিই আসলে পরিচালনা করছেন কিংবা বড় বড় সিদ্ধান্তগুলো তিনিই নিচ্ছেন। তিনি যে জায়গাটা তৈরি করেছিলেন এটা তো আসলে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে একরকম বলা যেতে পারে। এখন তার এই ডোনেশন কমিয়ে নিয়ে আসার বিষয়টা কি আসলেই রিপাবলিকানদের জন্য একটা হুমকির বিষয় কিনা? রিপাবলিকানদের সাথে তার এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে কিনা? আবার ডেমোক্রেটরা বলছে যে না, তার যেই একটা নেতিবাচক যে একটা প্রভাব ছিল সেটি আসলে থাকবে। বিশ্লেষকরা বলছেন যে সামনের দিনগুলোতে রাজনীতিতে একটা বড় ধরনের একটা প্রভাব আসলে থেকে যাবে। আপনার কাছে কি মনে হচ্ছে এই সব মিলিয়ে? প্রথম কথা হচ্ছে, ইলন মাস্ক যখন টাকা পয়সা দেননি রিপাবলিকান পার্টিকে, অল্প স্বল্প 1 লাখ 2 লাখ, $250,000 $500,000 দিয়েছেন, তখন কি রিপাবলিকান পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে? তাদের পয়সা করে প্রেসিডেন্ট ট্রাম্প, তার এতটা প্রভাব, তিনি যে কোনো মানে ডাক দিলেই টেন্স অফ মিলিয়নস অফ ডলার, হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার এসে যায়, বিলিয়ন ডলার এসে যায়। বিলিয়নের বেশি খরচা হয়েছে ইলেকশনে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। তারও প্রায় $1 বিলিয়ন তিনি তুলতে পেরেছিলেন। এখন তিনি যদি চান, যখন চান, তার পক্ষে বা তিনি ক্ষমতা, তিনি যদি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান, তিনি তৃতীয় নির্বাচনে কোনোভাবে তৃতীয়বার আসার কথা বলছিলেন, চিন্তা করছিলেন, সেরকম যদি নাও হয়, আমি এরকম মোটেই আশা করি না। এর আগে কক ব্রাদার্স, একটা ধনী ধনকুবের সম্প্রদায়, 2 ভ্রাতা, তারা টাকা দিতেন, তার মধ্যে একজন মারা গেছেন, আর একজন এখন রিপাবলিকান পার্টি যেভাবে ট্রাম্পের কুক্ষিগত হয়েছে এবং আদর্শচ্যুত হয়েছে বলে তারা মনে করেন, অন্য ভাই এখানে আর সেরকম অর্থ দিচ্ছে না। না, এটা নিয়ে কোনো রকম উদ্বেগ রিপাবলিকান পার্টিতে, এটাও একটা লোক দেখানো ব্যাপার স্যাপার, তারা বলছে তাদের কোনো রকম অসুবিধা হবে না। আর তিনি নিজেও এটার থেকে সরে গেছেন, সরে যাবেন, এটা মনে হচ্ছে না। আপাত দৃষ্টিতে তার বিরুদ্ধে দেশের জনমতে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তার ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কৌশলী বক্তব্য দিয়েছেন তিনি, এবং তারপর সুযোগও রেখেছেন ভবিষ্যৎ দরকার হলে তিনি বসাতে হবে। আমার ধারণা তার যে রাজনৈতিক মতাদর্শ, সেটা মোটামুটি ট্রাম্প পরবর্তী প্রার্থী যদি একটু বদলানো, তিনি মোটামুটি তার অবস্থান থেকে তিনি সেখানে সাহায্য করবেন। $420 বিলিয়ন যার সম্পদ ব্যক্তিগত, এবং মাত্র $250 মিলিয়ন দিয়েছেন। দরকার হলে আইপ্যাক যেগুলা, এই সমস্ত এই যে বিভিন্ন ডাইরেক্টলি নিজে অর্থ দিতে পারেন না, কিন্তু একটা সমর্থক প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা দিতে পারেন। সেই জন্য ভবিষ্যতে 1, 2, 5, 10, $20 বিলিয়ন দেওয়ার তার জন্য মানে ভয়ঙ্কর, মোটেই কোনো সমস্যা হবে না। 1, 2 নম্বর, 1984 সাল 1984 নামে যে উপন্যাস, সেখানে যে পৃথিবী দেখানো হয়েছে, সেখানে মানে কিভাবে পৃথিবীকে কুক্ষিগত করা হয়, পৃথিবীকে মাত্র 2-3টা রাষ্ট্রে ভাগ করে নেওয়া হয়েছে, এবং কিভাবে মানে এই ধনিক শ্রেণীরা করে, এগুলারও একটা চিত্র তুলে ধরা হয়েছে বলে সেই দিকে পৃথিবী চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র পৃথিবীব্যাপী গণতন্ত্রের কথা বলে, বাংলাদেশের মানে সহ বিভিন্ন দেশে গণতন্ত্রের জন্য তাদের নেতাদের ঘুম নেই, বেচারাদের জন্য আমার সহানুভূতি হয়। তো যাই হোক, এরা নিজেদের দেশকেই এই ধরনের, এই যে আপনার মনে করেন অস্ত্রমুক্ত দেশ করার জন্য, দেশকে অস্ত্র মানে প্রাইভেট লোকদের হাতে সমরাস্ত্রের মতো অত্যন্ত দক্ষ অস্ত্র এটা তৈরি করছে, তারপরে সাইলেন্সার যোগ করে ভয়ঙ্কর ভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এইটার থেকে মুক্ত করার জন্য পারছে না তারা। যারা গান লবি আছে, গান বিক্রেতা এবং উৎপাদক, তাদেরকে তারা পয়সা করে দিয়ে মানে আইন প্রণেতাদেরকে কিনে রাখে বিভিন্ন জায়গায়। ফলে সেটার দিকে তারা নজর দিচ্ছে না। গণতন্ত্র এখানে অত্যন্ত
সংকুচিত বার্নি স্যান্ডার্সের কথা বলেছেন রশিদ সাহেব, এর আগে সেনেটর ম্যাকেইন, তিনি এই পার্টিরই একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। তিনি এই পার্টির মূল কনজারভেটিভ আদর্শ ধারণ করতেন, কিন্তু অ্যাট দি সেম টাইম অত্যন্ত একজন সচেতন, সৎ, মানবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনিও চেয়েছিলেন তার ডেমোক্রেটিক সহযোগীদের সাথে একসাথে এই দেশকে এই ধরনের টাকার প্রভাব মুক্ত করা। যুক্তরাষ্ট্রে এখন যেটা আছে ক্যাপিটালিজম, এটা আসলে রিয়েল ক্যাপিটালিজম না। এই ক্যাপিটালিজমের নিন্দা প্রেসিডেন্ট কেনেডি করেছিলেন। স্টিল কর্মচারী যারা যখন মানে ধর্মঘট করেছিল, তিনি, এরা হচ্ছে ক্রনিক ক্যাপিটালিজম। সাংবাদিকদের সুযোগ সুবিধা দেওয়া, তাদের জন্য কর রেয়াত দেওয়া ইত্যাদি, এবং সেটা করতে গিয়ে ধরা যাক মেডিকেয়ার এগুলা সংকুচিত করা, সেফটি নেট গুলাকে ক্ষতিগ্রস্ত করা, ফলে এইটা আরেক চিত্র আমরা দেখতে পাচ্ছি না। এই মানে মাস্কের কথা বলতে গিয়ে এতগুলো কথা আসলো, কিন্তু এগুলো সব কানাই পানা, এগুলো সব ভুয়া কথা। এটার ভেতরে কোনো সারবত্তা নেই। তিনি সরে যাবেন না, এবং রিপাবলিকান, তিনি একটি পেনি না দিলেও রিপাবলিকান পার্টির কোনো বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। তারা অর্থের অবিরাম সাপ্লাই পেতে থাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।